সুপ্রিয় দর্শক, এই সময়ে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম এবং নগরবিদ স্থপতি ইকবাল হাবিব। দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমি প্রথমে ইকবাল হাবিবের কাছে যাই। আমরা আজকে দুই থেকে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এই নগরব্যাপী যে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে, এই নিয়ে এক ধরনের ঠেলাঠেলি তৈরি হয়েছে। সিটি কর্পোরেশন এক কথা বলছেন, দুই মেয়র, আমাদের সম্মানিত দুই মেয়র, এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে মশা নিধন, মশা কার্যক্রম এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কিছু নয়, এর দায়িত্ব সিটি কর্পোরেশনের। তো এই যে দায়, এই যে প্রকোপ তৈরি হলো, এর দায় কার? আপনি কি বলবেন? জনগণের। জনগণের তো আমরা সব কিছুতেই আমাদেরই দায়। আপনি কোরআন শরীফে বলেছে যে আপনি যাকে নির্বাচিত করবেন তার অত্যাচারের জন্য আপনি দায়ী। আমার কর্ম আমাকে সেই জায়গায় যদি নিয়ে যায়, কিছু করার থাকবে না। আমি যে জায়গাটা খুব কষ্ট পাই সেটা হচ্ছে মশক নিধন বাংলাদেশের একটি সমস্যা, এবং সেটি সিটি কর্পোরেশনের লিপিবদ্ধ দায়িত্ব। এর জন্য লিপিবদ্ধ দায়িত্ব হিসেবে সিটি কর্পোরেশনের প্রতি বছর বরাদ্দ দেওয়া হয়। আমরা যদি এই দুই নির্বাচিত মেয়রের দিকে তাকাই, তাদের ম্যানিফেস্টো বলেন, প্রচারণা বলেন এবং প্রথম দিকের প্রতিশ্রুতি বলেন, তাদের এক নম্বর প্রতিশ্রুতি ছিল মশক নিধন করা। এবং আপনি জেনে অবাক হবেন যে আমাদের উত্তরের মেয়রের নিজস্ব অর্থে করা একটি সার্ভে নির্বাচনের আগেই সেখানে উঠে এসেছিল যে প্রথম সমস্যা হিসেবে জনগণ চিহ্নিত করেছে মশা এবং মশার আক্রমণ। যার কারণে আমার কাছে হতভম্ব হতে হয় যখন দেখি যে গত 2 বছরের খোঁজ নিয়ে জানলাম, গত 2 বছরের মশক নিধনের যে বাজেট বরাদ্দ ছিল সেটা পুরোপুরি দুজনের একজনও এই 2 বছর ধরে ব্যবহার করতে পারেননি। এবং এর সঙ্গে যদি আপনি কর্মতৎপরতা দেখেন, মশক নিধনে কিন্তু তেমন কোনো তৎপরতা মাঝে মাঝে ফুগার মেশিনটা ব্যবহার করা ছাড়া আমরা দেখিনি। এর জন্য যে আলোচনা করা, একটা কর্ম উদ্যোগ নেওয়া, জনসম্পৃক্ত সেই আচরণের মধ্যে যাওয়া। কারণ যে মনে রাখতে হবে যে মশক নিধন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা জলাবদ্ধতা এ ধরনের বিষয়গুলো কিন্তু জনগণকে সম্পৃক্ত করেই একটা আন্দোলনের মতো কিছু করে এটা থেকে মুক্তি পেতে হয়। আমরা কিছুই দেখিনি। কিন্তু যখন সত্যি সত্যি চিকুনগুনিয়ার মতো একটা রোগ প্রাদুর্ভাব হলো, তার প্রথম দিকে সবাই চুপ থাকলেন। প্রত্যেক পরিবারে চিকুনগুনিয়া হচ্ছে, তারপরে চুপ থাকলেন, কেউ কথা বললেন না। আর যখন এটা ব্যাপক আকারে আমাদের সামাজিক মিডিয়ার মাধ্যম এবং পত্রিকায় ছড়িয়ে পড়ল যে কেউ রক্ষা পাচ্ছে না, তখন তারা অস্বীকার করার প্রতিযোগিতায় নামলেন। আমার কাছে কষ্ট লাগে, চিকুনগুনিয়ায় জনগণ পীড়িত, আপনি তার পিঠে হাত বুলিয়ে দুঃখ প্রকাশ করতে না পারেন, সান্ত্বনা দিতে না পারেন, চটকানা তো দিতে পারেন না। নিশ্চয়ই না। এই আচরণটা আমাদেরকে মর্মাহত করেছে। তবে আশার কথা হচ্ছে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং জনগণকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। আমি শেষ করব এতটুকু বলে, মহামারী আকারে যখন জনস্বাস্থ্যের এরকম সিচুয়েশন তৈরি হয়, তখন কিন্তু হসপিটালে কজনকে রুগী ঢুকেছে এগুলি কাউন্ট করে এর ভয়াবহতাকে নিরূপণ করতে হয় না, খবর নিতে হয় পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে। এর জন্য নির্বাচিত প্রতিনিধি রয়েছে, রাজনৈতিক কর্মী রয়েছে, কাউন্সিলর রয়েছে। পদ্ধতি কিন্তু না হলো হসপিটালে কজন ভর্তি হয়েছে। আমার চিকুনগুনিয়া হয়েছে 1.5 মাস আগে, আমি তো হসপিটালাইজ হইনি এবং আমার এটা কাউন্টেড ফরও না। এরকম অজস্র মানুষের চিকুনগুনিয়া হয়েছে। যে কথাটা দিয়ে শেষ করব সেটি হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ দায়িত্বকে অস্বীকার করার মধ্যে দিয়ে যে আচরণ প্রকাশিত হয় তাতে মানুষ কিন্তু আরো বেশি হতাশায় চলে যায়। কিন্তু এটা মনে রাখতে হবে, প্রত্যেক বাসায় মশা শুধু না, তার গাছ, তার রং ঠিক আছে কিনা সেটা দেখার মতো অধিকারও কিন্তু আমরা নির্বাচিত প্রতিনিধিকে দিয়েছি। অতএব আমি এখনো মনে করি দেরিতে হলেও এই দায়িত্ব অস্বীকার করার সংস্কৃতি থেকে বেরিয়ে এর দিকে আঙুল না দেখিয়ে সবাইকে নিয়ে এ ধরনের অবস্থার মোকাবেলা করাই সবচেয়ে সমীচীন। জি, জনাব মোফাজ্জল করিম, আপনি তো সরকারে ছিলেন, অনেক দায়িত্ব পালন করেছেন। এই যে কথাটি উঠে এসছে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, সিটি কর্পোরেশন এক প্রকার প্রায় সরাসরি প্রথমে বলেছিলেন যে
মারার দায়িত্ব সিটি কর্পোরেশন না। পরবর্তীতে আবার অবশ্য এই কথা উনি দুঃখ প্রকাশ করেনি, উত্তরের মেয়র বলেছেন ঘরে ঘরে মশারি খাটাতে পারবো না, এই কথাটা কোট আনকোট এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সিটি কর্পোরেশনের মশা মারার দায়িত্ব সিটি কর্পোরেশনের নয়, এই কথার জন্য মানে কোনো ইয়া দেননি, ব্যাখ্যা দেননি। তার মানে ওই কথার উপরে তিনি অবস্থানে আছেন, যদিও বিভিন্ন তৎপরতা করছেন সিটি কর্পোরেশন, কিন্তু আসলে দায় কার? আপনাকে ধন্যবাদ। সত্যি বলতে আপনি জানেন যে আজকে বেশ কিছুদিন পরে এনটিভির অনুষ্ঠানে এসেছি, বেশ ভালো লাগছে এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন। এবং আমাদের এনটিভির দর্শকদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে যে প্রসঙ্গ নিয়ে আপনি আমাদেরকে আলোচনার জন্য ডেকেছেন, এটাই এখন সবচেয়ে বেশি আলোচিত প্রসঙ্গ, বিষয়, এবং এটা স্বাভাবিক। কারণ এটা সরাসরি মেয়র সাহেব গিয়ে কারো বাড়িতে না ঢুকুন, কিন্তু মশা গিয়ে ঠিকই ঢুকেছে বহু আগে থেকে, এবং এখন সর্বশেষ চিকুনগুনিয়াও গিয়ে ঢুকেছে। দেখুন, আমরা সারা জীবন বহু রোগ শোকের নাম শুনে এসেছি, রোগ শোক, বালাই ইত্যাদির। চিকুনগুনিয়া নাকি চিকনগুনিয়া, এটা কোন নাকি না কন, চিকন নাকি কোন, আচ্ছা যাই হোক, আমরা অবশ্য বোধ হয় চিকনগুনিয়াটাই, কারণ আমরা এটার বিকল্প বলে বাইর করেছিলাম মোটাগুনিয়া। চিকনগুনিয়া শেষ করেন, তারপরে মোটাগুনিয়া শুরু হবে। আচ্ছা, হাওয়ার এটা নামটা শোনা যায় নাই, কিন্তু বলা হয়েছে এটা নাকি আফ্রিকা থেকে এসেছে। হ্যাঁ, এটা আফ্রিকা না, আমি শুনেছি ঠিক সাউথ আমেরিকা বোধ হয়। হাওয়ার সাউথ আমেরিকা হোক বা আফ্রিকা হোক, এটা আমাদের দেশজ নয়। আমাদের দেশজ যেটা, সেটা ম্যালেরিয়া, সেটা বহু পুরানা, এবং কালাজ্বর ছিল এককালে। এখন কালাজ্বর বাংলাদেশের দুই একটি অঞ্চল, যেমন গারো অঞ্চল, যেটা গারো পাহাড়ের দিকে ময়মনসিংহের, ওখানে আছে কালাজ্বর। এরপরে ফলো-আপ হলো ডেঙ্গু। হ্যাঁ, সেটাতেই আসছিলাম। ম্যালেরিয়াটাও আল্লাহর রহমতে অনেকটা কমে এসছে, এখন শুধুমাত্র পার্বত্য অঞ্চলগুলোতে আছে আর কি। সর্বশেষ একটা অসুখের নাম শোনা গেছিল ডেঙ্গু। এটা আমি আপনাদেরকে বলি, আমরা যেমন স্কুলের স্বাস্থ্য বইয়ের মধ্যে বিভিন্ন রোগ সম্বন্ধে পড়েছি, ম্যালেরিয়া, কলেরা, বসন্ত, হাম ইত্যাদি, তার সঙ্গে ডেঙ্গুর নামটাও ছিল। এবং ডেঙ্গুর কি সেটা বলতেছি আজকে 60 বছর আগের কথা। নামটা ছিল বইয়ের পাতায়, বিবরণ হয়তো 5-7 লাইন লেখা ছিল, এর বাস্তবে ছিল না, কিন্তু বাস্তবে ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে বাস্তবে ছিল না। তো হঠাৎ করে আজ থেকে ধরুন সে 15-20 বছর আগে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হলো বাংলাদেশে, এবং তখনও এরকম মারমার কাটকাট অবস্থা শুরু হয়ে গেল ডেঙ্গু বিতাড়নের জন্য আর কি। ডেঙ্গুও কিছুটা বোধহয় কমে এসছে বা কিছুটা নিয়ন্ত্রণে, এত ব্যাপক আকার ধারণ তখন ব্যাপক আকার ধারণ করে নাই। ডেঙ্গুর সঙ্গে সঙ্গে মহামারী শব্দটা আসে নাই, কিন্তু এখন চিকনগুনিয়ার সঙ্গে সঙ্গে মহামারী শব্দটা এসে গেছে, এবং সঙ্গত কারণেই এসেছে। যাকে জিজ্ঞেস করি সেই বলে, আর বলো না ভাই, বাড়িতে সবাই চিকনগুনিয়া ভুগতেছে, আমি নিজেও উঠলাম। ওই যে হাবিব বললেন যে একটু আগে, তুমিও তো বোধহয় 1.5 মাস আগে, হ্যাঁ 1.5 মাস আগে ভুগেছ, তো মহামারী আকারে। এখন এই সমস্ত নতুন নতুন আরো কত অসুখের নাম যে আমরা শুনবো। তো আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা আছে যে এই সমস্ত রোগবালাই বোধহয় আগেও বোধহয় ছিল, কিন্তু নামটা ছিল না। কেন বলছি এটা, একটা যুক্তি দেখাই আমি। ক্যান্সার ফর এক্সাম্পল, ক্যান্সার রোগ এখন গ্রামে গঞ্জে সকলেই এই শব্দটার সঙ্গে পরিচিত, রোগের সঙ্গে পরিচিত, এটা আইডেন্টিফাই করা যাচ্ছে বলে আমরা এত জানতে পারছি। এবং আইডেন্টিফাই ক্যান্সার করা হচ্ছে কবে থেকে? খুব বেশি দিন আগে না, কিন্তু এই মনে করেন 50-60 বছর আগে থেকে। আমাদের এত আগেও বোধহয় হবে না এই অঞ্চলে, আরো পরে, এই অঞ্চলে আরো পরে, খুব বেশি। যাই হোক, আমি ধরে নিলাম স্বাধীনতার পর থেকে আর কি আমরা ক্যান্সার শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি। এর আগেও কিন্তু ক্যান্সারের যে সমস্ত উপসর্গ, যে সমস্ত লক্ষণ, এগুলা নিয়ে মানুষ ভুগেছে। কখনো হয়তো গলার মধ্যে ব্যথা হয়েছে, এই বয়সে কোথাও কোথাও ফোড়া হয়েছে, কোথাও বলছে পেটের ব্যথা ইত্যাদি করতে করতে কয়েক মাস চলে গেছে। তারপরে দেখা গেল তার হয়তো গলার ক্যান্সার কিংবা পাকস্থলীর ক্যান্সার বা ফুসফুস ইত্যাদি ইত্যাদি। এরপরে ক্যান্সার শব্দটা চালু হয়েছে। আমার ধারণা চিকনগুনিয়া এবং মোটাগুনিয়া বা ডেঙ্গুগুনিয়া
এই সমস্ত আগে বোধহয় অল্প পরিমাণে ছিল, খুব বেশি না হয়তো ছিল। এর যে লক্ষণগুলো সেগুলো আমরা আমাদের সাধারণ মানুষরা উপেক্ষা করেছে। কিন্তু আমি যদি আপনাকে একটু অ্যাড করি, সেটা হলো আমরা এই সময় অনুষ্ঠান করেছিলাম, সেখানে রোগতত্ত্বের একজন পরিচালক যিনি এসেছিলেন, উনি যে তথ্যটা দিয়েছেন সেটা হলো যে এটা 2001-এ প্রথম ঢাকার বাইরে আমরা ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার ইয়াটা পেয়েছিলাম 2001 অথবা 2002, আমি যদি কোনো ভুল না করে থাকি। কিন্তু সেটা ডেঙ্গুর উপর তারা বেশি জোর দেওয়ার কারণে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ চিকুনগুনিয়া আড়ালে চলে গেছে। হ্যাঁ, কিন্তু ডেঙ্গুটা আর ওইভাবে এত বিস্তার। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে হয়তো অল্প পরিমাণে হলো, খুব বিক্ষিপ্ত ভাবে দুই একটা হলে পরে হয়তো আগে ছিল, কিন্তু এইরকম ভাবে এই যে বেড়ে গেছে। নাও এখন আসি আমরা, এর কারণটা কি, এর কারণ হ্যাঁ এবং দায়ী কে না, এবং আমরা ওই কথাটা আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই যে কথাটা, যে প্রশ্নটা আপনি করলেন যে এখন যে ঠেলাঠেলি হচ্ছে, এই ঠেলাঠেলি আসলে কার? দেখুন, প্রথমে আমি বলতে চাই যে এই ধরনের বিষয় নিয়ে দুইটি সংগঠনের মধ্যে বা দুইটি প্রতিষ্ঠানের মধ্যে বা দুইটি সংস্থার মধ্যে এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের তর্ক বিতর্ক, ঠেলাঠেলি, এর দায়িত্ব ও কেউ দায়িত্ব নিচ্ছে না, এ ওকে দোষারোপ করছেন, এটা ঠিক না। এটাতে মাঝখান থেকে ওই যে ওনারা পাটা আর পোতাইল ওনারা ঘষাঘষি করছেন, একদিকে মেয়র সাহেব পাটা, আরেকদিকে গভর্নমেন্ট সাহেব পোতাইল হয়তো ঘষাঘষি করছে, আর মাঝখানে জনসাধারণ হচ্ছে গিয়ে মরিচ, তারা পাটা আর পোতাইলের মাঝখানে থেকে পিষে শেষ হয়ে গেল। এটা ঠিক না। যেটা হওয়া উচিত, যেটা আর কি বলা উচিত, এটা একটা জাতীয় সমস্যা। এটা প্রথমে ছিল একটা সাধারণ একটা অসুখের আকারে দেখা দিয়েছে, কিন্তু এটা এখন এত মহামারী আকারে, বিরাট আকারে মহামারী কিনা সে নিয়েও আর কি সকালে এক বক্তব্য, বিকালে আরেক বক্তব্য ইত্যাদি আর কি। তারপরে এটাতে লোক মারা যায় কিনা না যায়, এই যে গতকালকে বোধহয় জাস্টিস মনোয়ারউদ্দিন সাহেব ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহ তার বেহেশত নসিব করুক। পত্রিকায় দেখলাম ডাক্তাররা বলেছেন যে তার চিকুনগুনিয়া হয়েছিল এবং চিকুনগুনিয়াতে তিনি মারা গেছেন। যদিও বিশেষজ্ঞরা আগে বলেছেন যে চিকুনগুনিয়াতে কষ্ট পায় রোগী, দীর্ঘদিন পায়, কিন্তু মারা যায় না, মারা যাবে না। কিন্তু তারা এই কথা বলেছিলেন যে বয়স্ক, সেটা আমি আসছিলাম, শিশু এবং গর্ভবতী মহিলা ইত্যাদি, বিশেষ করে বয়স্করা। এখন মনোয়ারউদ্দিন সাহেবের বয়স 80-র উপরে হয়েছিল বা 80-র মতো হয়েছিল, তো সেখানে মৃত্যুটা অস্বাভাবিক না। প্রশ্ন হচ্ছে মৃত্যু না হোক, কেউ কেউ বলেছে যে মরে যাওয়া ভালো ছিল, এত কষ্ট পেয়েছি, আল্লাহ যেন শত্রুকে অসুখ না দেয়। তাহলে পরে তো সরকারের, বেসরকারের, স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা সকলেরই টনক নড়া উচিত, সর্বোপরি জনসাধারণের টনক নড়া উচিত। আমি মনে করি এই ঠেলাঠেলি না করে জনসাধারণকে সম্পৃক্ত করুন, জনসাধারণকে বিভিন্ন এলাকায় যান। আপনারা কই, আপনারা তো নিজেদের মধ্যে সেমিনার ইত্যাদি করছেন, ঠেলাঠেলি করছেন, আপনারা তো কোনো উপদ্রুত এলাকাতে যাচ্ছেন না, বা কোনো ময়লা নোংরা টোংরা যেখানে আশঙ্কা বেশি আর কি হওয়ার, এডিস মশা। একটু ইকবাল হাবিবের কাছে যাই। বলছিলেন যে গণসচেতনতা, কিভাবে এই দুই সিটি কর্পোরেশন জনগণের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি করতে পারত? একটি জিনিস মনে রাখতে হবে, ফুগার মেশিনের ওই 20 সদস্য গ্যাস এটার জন্য যথোপযুক্ত প্রতিষেধক নয়। আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন যে এই ফুগার মেশিনের মধ্যে দিয়ে যে জেনারেলাইজ পোকামাকড় মারার যে প্রক্রিয়া চলছে, এটা কিন্তু জীববৈচিত্র্য পাল্টে যাবে, আমাদের মাকড়সা মরে যাবে, মৌমাছি মরে যাবে, এবং এগুলি মরছে, টিকটিকি মরে যাবে। আমি মনে করি রোগতত্ত্বের বিশেষজ্ঞ রয়েছে, বাংলাদেশে অসংখ্য গুণী জ্ঞানী মানুষ রয়েছে, তাদের সাথে মেয়ররা বসে একটা পরিকল্পিত যাত্রায় তাদেরকে এর প্রতিষেধক বা একে প্রতিহত করার ব্যবস্থা নিতে হবে। এক, দ্বিতীয়ত জনগণ সচেতন করার জন্য তাদের চেয়ে আর কাছের লোককে আছে, কারণ তাদের রয়েছে প্রত্যেক এলাকা ভিত্তিক কাউন্সিলর, আর কাউন্সিলর প্রত্যেক এলাকায়, প্রত্যেক ওয়ার্ডেই তাদের এক ধরনের কর্তৃত্ব রয়েছে। ফলে প্রতিটা এলাকার কোন জায়গায় ভালনারেবিলিটি রয়েছে, কোথায় প্রকোপটা বেশি, কোন জায়গায় মানুষকে অনেক বেশি সচেতন করতে হবে, এটি নির্ধারণ করা তাদের চেয়ে সহজ আর কার হবে। আর ওই সহজ কাজটা তারা যখন নির্বাচন করেছেন, তখন যেহেতু তারা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন, তাদেরকে আমার শেখানোর কোনো প্রয়োজন নেই। শুধু দরকার উদ্যোগ আর বিশ্বাস করা যে জনগণকে নিয়েই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। উনি
আকাশ থেকে কোনো মাদাদা দিয়েও করতে পারবেন না, আর ওই পরস্পরের দিকে আঙ্গুল নির্দেশ করে ঠেলাঠেলি করেও এটা থেকে উদ্ধার পাবেন না। এখন উদ্ধার পেতে চান কিনা এবং জনগণকে এর থেকে মুক্তি দিতে চান কিনা, এটি যেমন যেমনি করে গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে আমি যে প্রসঙ্গটা তুললাম যে গত 2 বছরে প্রেসক্রাইব তাদের যে দায়িত্ব এই বিষয়ে, যে মশক নিধন একটা কর্মসূচি তাদের থাকতে হবে, তার জন্য নির্দিষ্ট বাজেট তাদের ব্যয় করতে হবে, সেটা তারা না করেই প্রমাণ করেছেন যে এই বিষয়টি তাদের কিছুটা নেগলিজেন্সের মধ্যে গেছে। হোয়াট এভার যাই হয়েছে, আমি মনে করি এখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে আমি যে কথাটা বললাম, শুধু ফুগা মেশিন নয়, আরও ভেবে চিনতে এর একটা গঠনমূলক প্রতিষেধক বার করা দরকার এবং প্রতিরোধটা জনগণকে নিয়েই গড়ে তোলা দরকার। আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একটা কথা বলি, আমার মনে হয় মশক নির্মূল হবে না। যত কোটি টাকায় 34 কোটি 44 কোটি ইত্যাদি খরচ হয়েছে, আরো করলে হবে না। কেন হবে না? সেই ব্রিটিশ আমল থেকে একটা ডিপার্টমেন্ট ছিল, ম্যালেরিয়া ইরাডিকেশন ডিপার্টমেন্ট, ম্যালেরিয়া নির্মূল বিভাগ একটা ছিল। আপনাদের হয়তো জানা আছে কিনা, যাই হোক, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আমরা তখন এটা নিয়ে যোগ করতাম পরে আর কি। কিন্তু আমার এতটুকু মনে আছে যে বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু ম্যালেরিয়ার ট্যাবলেট কুইনাইন টুইনাইন দেওয়া হতো। আচ্ছা, সেটা ম্যালেরিয়া হয়ে গেলে পরে এটা আবার দুইটা তো, একটা হচ্ছে কি প্রতিষেধক আর আরেকটা হচ্ছে কি চিকিৎসা নিরাময়। আচ্ছা, তো আমরা বলতাম, আমরা যোগটা কি করতাম যে কিছুতেই ম্যালেরিয়া নির্মূল হবে না। বলে কি জন্যে? ম্যালেরিয়া নির্মূল হলে তো এই ডিপার্টমেন্ট উঠে যাবে, চাকরি হতে হবে। অতএব ঢাকা শহরে যদি মশা চলে যায়, তাহলে মশার যে 43 কোটি টাকা যে প্রত্যেক বছরের খরচ করতে হবে বা বাজেটটা আসবে, এটাও তো শেষ হয়ে যাবে। অতএব খবরদার, আর যাই করো, মশা নির্মূল করে বসো না। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কথা বলতে গেলে পরে এটার কিন্তু আসেন বাস্তবে আসি, দুটো দিক কি? একটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিষেধক দিকটা আর কি, প্রিভেন্টিভ সাইডটা যেটা আর কি। এটা প্রিভেন্ট হবে কিরকম করে? মশাটাকে নিধন করতে হবে, নির্মূল করতে হবে, মারতে হবে, অথবা মশাটা যাতে জন্মাতেই না পারে ওইটার ব্যবস্থা করতে হবে। সেটা ব্যবস্থা করার জন্য ওই যেটা হাবিব বারবার বলতেছেন, যেটা আর কি ইকবাল হাবিব, যে প্রত্যেকটা কাজ কি কি তারা করবেন, এমনকি তারা সচেতন আছেন, তারা জানেন যে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে মশা, ঢাকা শহরের মশা, আর তারপরে হচ্ছে জলাবদ্ধতা ইত্যাদি। হ্যাঁ, সরি, না, বলছিলাম যে নির্বাচনের আগে তো এই মানে প্রায়োরিটি তারা ঠিক করে রেখেছিলেন, কিন্তু নির্বাচনের পরে কিন্তু আমরা এখন আর তার এই অগ্রাধিকার, এটা তো শুধু মেয়র সাহেবদের বা শুধুমাত্র সিটি কর্পোরেশনকে বলে লাভ নাই, এটা তো রাজনীতির খেলটাই তো এরকম। ভোট পাওয়ার আগে যারা ভোট প্রার্থী তারা কত কথা শোনান, কত মিষ্টি মিষ্টি কথা, কত বড় বড় কথা, এটা করব এটা করব। এমনকি যোগ করে বলা হতো কি ও কি বলেছে, বলেছে আমাদের এই ইয়েতে ইউনিয়নে একটা হাসপাতাল করে দিবে, আমি আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা হাসপাতাল করব। এরকম প্রতিশ্রুতি এবং অঙ্গীকারও তো করা হয়, ঠাট্টা করে যদিও বলা হয় আর কি। তো এই সমস্ত বহুত কিছু আর কি বলা হয়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে, জয়লাভ করার পরে একটা কথা কিন্তু ইকবাল হাবিব উল্লেখ করেছেন খুব জরুরি, এবং এটা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ এই ধরনের কার্যক্রম অন্তত সফল হবে না। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে স্থানীয় সরকার সংগঠন যেটা আছে, সিটি কর্পোরেশনের তো একটা স্থানীয় সরকার সংগঠন। এখন একা আনিসুল হক সাহেব অথবা সাইদ খোকন সাহেব যদি মনে করেন একা বক্তৃতা দিয়ে বা একা উনি 500টা চাকরি দিলাম আর 600টা চাকরি ডিসমিস করে দিলাম, এগুলা করে হবে না। এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, উদ্যোগ নেওয়া তো জরুরি ছিল। না, উদ্যোগটা নিয়ে শুনেন, উদ্যোগটা নিয়ে এটা কাজটা করতে হবে যেটা উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে গিয়ে তাদের যে ছোট ছোট এলাকাগুলো রয়েছে, সেই ওয়ার্ড আছে, ওই এলাকা মানে ওয়ার্ড আর কি, ওই ওয়ার্ড বা এলাকার যে যিনি দায়িত্বে আছেন, ওয়ার্ড কমিশনার, তিনিও তো ভোটে নির্বাচিত, তিনিও বলেছেন হ্যাঁ আপনাদের মশা ইনশাল্লাহ থাকবে না, আমাকে ভোট দিন। তাহলে পরে তাকে দায়িত্ব দিন এবং তাকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করুন, বাধ্য করুন, এবং তার কাছে আমরা প্রত্যাশা করব। প্রসঙ্গক্রমে আমি বা ইকবাল হাবিব আমরা কিন্তু একই ওয়ার্ডের লোক। আমরা তো গত 3-4 বছর বা 5 বছর আগে বোধহয় আমরা 3-4 বছর আগে ভোট দিয়ে নির্বাচন, এরপরে তো আর কোনো দেখা সাক্ষাৎ নাই, কিছু নেই। তো কেন এলাকাতে গিয়ে আপনারা বৈঠক করতে পারেন না? এলাকাতে গিয়ে ওখানকার যে সমস্ত গণ্যমান্য লোকজন আছে বা এমনি যারা আছে
কর্তা ব্যক্তিরা যারা রয়েছে প্রত্যেক বাড়ি থেকে 2-4 জন করে ডেকে নিয়ে এসে একটা ইয়েতে করেন, দেখেন অন্যরকম ইয়ে যাবে। খালি মাত্র শুধুমাত্র ওই 43 কোটি টাকার প্রজেক্টে হবে না, যতক্ষণ পর্যন্ত জনসাধারণ সচেতন না হয়েছে যে আমার বাড়ির কাছে আমি ওই ডাবের খোসাটা ফেলে রাখবো না, আমার বাড়ির কাছে আমি সেই ইয়ের কি বলে পানির বোতলটা, প্লাস্টিকের বোতলটা আমি ফেলে রাখবো না, ভাঙাইয়ে কিছু ফেলবো না, এই সমস্ত আর কি। এমনকি ঘরের মধ্যে, আমাদের ঘরের মধ্যে তো খুঁজলে দেখা যাবে যে মশা ডিম পাড়ার মতো জায়গাপত্র রয়েছে। সেটাই মেয়র সাহেবরা বলেছেন। আমি বহুকাল আগে আমি একবার প্রথম যখন আমি সিঙ্গাপুর গেছিলাম আমার জীবনে স্বাধীনতার পরে 73 সালে, 74 সালে, তখন এক বাঙালি বাসায় দাওয়াতে খেতে গেছিলাম, গিয়ে দেখি কি চমৎকার ইয়েটি। তখন আপনারা তো খুব সুন্দর সাজিয়ে, দেশে এরকম হয় না, আমি ঠাট্টা করে বললাম আর কি। তখন বলছে দেশেও যদি এই আইন থাকে এবং এটা যদি প্রয়োগ করা হয় তাহলে দেশেও আমরা বাধ্য হয়ে এরকম করব, আপনারাও করবেন। আমাকে বললো আপনিও করবেন, আমরাও করবো। কি আইন? বলে এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে ইন্সপেক্টর এসে ঘরের মধ্যে ঢুকে ওই ফুলদানিটা নাড়া দিয়ে এরকম করে দেখে এর মধ্যে থেকে মশা বাইর হয় কিনা, পানিটা ঠিক আছে কিনা, এই না কিনা সেই না ইত্যাদি। তো চিন্তা করে দেখুন, এটা বলতেছি আজ থেকে 50 বছর আগের কথা। হ্যাঁ, তো সেই সিঙ্গাপুর, আমাদের তো লক্ষ্য থাকতে হবে যে আমরা একদিন ইনশাল্লাহ ওদিকে যাব। আমরা খালি বক্তৃতার মধ্যে যাব না, ওইদিকে যেতে হলে পরে আমাদের জনগণকে সেইভাবে সেন্সিটাইজ করতে হবে, সেইভাবে ট্রেন্ড আপ করতে হবে। আমরা আলোচনা করছিলাম নাগরিক সমস্যা নিয়ে। আমরা আপনার কাছে জানতে চাই, দুটো জিনিস আসছে, চিকুনগুনিয়ার যে প্রকোপ, এই প্রকোপ নিয়ে আমরা আলোচনা করছি। আরেকটি জিনিস ঢাকা এবং চিটাগাঁয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে সামান্য বৃষ্টিতে ঢাকায় জলবদ্ধতা, যানজট সৃষ্টি, খানা খন্দকে, রাস্তা একেবারে করুণ অবস্থা। বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে মানুষ বলছে যে জলে আমরা মরছি, আবার সে জলও অনেক সময় আবার পাই না। কেন এই অবস্থাটা? দীর্ঘদিন যাবত আমরা দেখছি ঢাকা শহরের রাস্তাঘাট নিয়ে যত কমপ্লেন, এটা তো ইদানিংকালে একদম মানে অনেক বড় আকার ধারণ করেছে। গতকাল একটি সভা ছিল উত্তরের মেয়রের অফিসে, 3 মন্ত্রী, স্থানীয় সরকার, পূর্ত এবং আমাদের নদী বিষয়ক মন্ত্রী, তারা সবাই ছিলেন, পানি সম্পদ মন্ত্রী সহ। এবং একটা, আমি মনে করি এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে, আমিও সেখানে ছিলাম। আমার মনে হয় তার কনক্লুসিভ জায়গাটা বুঝলি আমরা বুঝবো যে এই সমস্যাটা কোথায় ছিল এবং সমাধানের যাত্রাটা কোথায়। প্রথম মনে রাখতে হবে যে একটি নগরী বন্যায় আহত হতে পারে বা বন্যার আঘাতে বিপর্যস্ত হতে পারে দুভাবে। একটি হচ্ছে তার পাশে যদি নদী থাকে বা সাগর থাকে, সেখান থেকে জোয়ার ভাটার কারণে অথবা পানি বেড়ে যাওয়ার কারণে নদী বন্যা। আরেকটি হচ্ছে ফ্লাশ ফ্লাড, নগর বন্যা বলা হয়, যেটা বৃষ্টির কারণে। কোরআন শরীফে আল্লাহ বারবার বলেছেন বৃষ্টি হচ্ছে রহমতের, তোমার জন্য রহমত, আমি বার্তা পাঠাচ্ছি। সেটি কখনো পীড়াদায়ক ঘটনা ঘটতেই পারে না। আমরা যতক্ষণ না তার ইন্টারভেনশন করে এই পানি পড়বে, তার কিয়দংশ সিঞ্চিত হবে, মাটিতে চলে যাবে, বাদ বাকিটা যেটাকে রান অফ ওয়াটার বলা হয়, সেটা কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো ভাবে, খাল দিয়ে হোক, ড্রেন দিয়ে হোক, স্টর্ম ড্রেনেজ দিয়ে হোক, খাল অথবা জলাশয় দিয়ে হোক, অথবা বিল ঝিল দিয়ে হোক, সে নদীতে চলে যাবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় এই দুটো নগরী ঢাকা এবং চট্টগ্রাম তৈরি হয়েছিল। জনগণ বেড়েছে, আমরা এক কেন্দ্রিকতা তৈরি করেছি, মাইগ্রেশন হয়েছে ইন্টারনালি ব্যাপক। এই শহর পৃথিবীর সবচেয়ে ডেন্স শহরের একটি, অথবা সমস্যা বেড়েছে এবং সবচেয়ে বেশি বেড়েছে যেটা রান অফ ওয়াটারের পরিমাণ। আগে এই শহরে রান অফ ওয়াটার পরিমাণ ছিল 40% মাটির তলে যেত, প্রায় 60% বয়ে যেত ধরে নেন। এখন সেটা এমন অবস্থা হয়েছে 90% রান অফ। কারণ আমরা আমাদের বাড়ির 5 কাঠা জমির মধ্যে 1 ইঞ্চি জমিও আর সবুজ বা মাটি রাখিনি, পাকা করে ফেলেছি কোনো না কোনো ব্যবহারের জন্য। এই যে আমাদের স্বার্থপরতা, এই যে আইন কানুন ভেঙে, আমার আইনও রয়েছে 25% কোনো কিছু করা যাবে না, মাটি থাকবে, উন্মুক্ত থাকবে, সেটা দেখারও কেউ ছিল না, আর আমরা তো দায়িত্ব পালন করিনি। ফলে পুরো শহরের রান অফ ওয়াটারের পরিমাণ বেড়েছে। আর একই সঙ্গে আমাদের খালগুলো, আমাদের বিলগুলো, পুকুরগুলো, ঝিলগুলো আমরা সব ভরাট করেছি। বৃষ্টি অতিরিক্ত নাও যদি হয়, মাঝারি বৃষ্টিতে এই নগরী ডোবার মতন অবস্থা কখনোই ছিল না। এই নগরীর খালগুলো দেখে প্যাট্রিক গিরিস 1917 সালে প্রশংসা করে বিরাট কাব্য লিখে গেছেন। তো কেন হলো? বৃষ্টিটা পড়লে পরে সে দৌড়ে তো কোথাও
ঠিকই হতে হবে। ধরুন হাতের ঝিল আমরা করেছি, এখন এই অঞ্চলের বৃষ্টি হলেই পানিটা দৌড়ে হাতের ঝিলে প্রায় 3 মিটার ভরে যায়, তারপরে ধীরে ধীরে পাম্প করে করে সে পানিটাকে ফেলে দেওয়া হয়, তার ফলে আশেপাশের জায়গায় আর ডুবছে না। কিন্তু কারণ বাজার গত বছর ডুবে নেই, এবছর ডুবছে। কেন বলেন? কারণ বাজারে যে পানিটা যাবে এই ফ্লাইওভারের ল্যান্ডিং এ কাজ করতে গিয়ে তারা সেটা বন্ধ করে দিয়েছে। এখন এই যে ইন্টারভেনশনটা আপনি করলেন, এটা যদি আপনি নিরূপণ করতে না পারেন তাহলে আপনি বলতে পারেন কারণ বাজার হাতের ঝিল করে তো লাভ হলো না, কারণ বাজার পানি জমে কেন? ওই পানিটা তো কারণ বাজার ওই হাতের ঝিল পর্যন্ত পৌঁছতে হবে। এই পৌঁছানোর যে সংযোগের জায়গাগুলো, এগুলোর জন্য একটা সামগ্রিক পরিকল্পনা দরকার। আমাদের 7টা সংস্থা মিলে এই ড্রেনেজের কাজ করতো বা করছিল, 7টি, এবং তারা কেউই কারো মহাপরিকল্পনা একজন একজনের শেয়ার করছিল না, আর কেউ করছিল না মহাপরিকল্পনা, একমাত্র ওয়াসা ছাড়া। এখন তত্ত্বগতভাবে আইনগতভাবে কারো কারো দায়িত্বই নেই ড্রেনেজ করার, যেমন ওয়াসার নাই। কিন্তু ওয়াসা 80-র দশকে 90-র দশকে পয়সার লোভে বড় বড় যখন দাতা গোষ্ঠী টাকা দিচ্ছিল তখন তারা এর মধ্যে ঢুকেছে, এখন বলছে এটা আমার দায়িত্ব না। কিন্তু বাংলাদেশের এই নগরীতে একমাত্র মাস্টার প্ল্যান ড্রেনেজের করেছে ওরা, তাহলে তুমি করলা কেমনে? যাই হোক, গতকাল এগুলি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, যেটা সুনির্ধারিত হয়েছে গতকাল যে এটি একটি এমন সংস্থার হাতে থাকা উচিত পূর্ণ কর্তৃত্ব, যাতে অন্যান্য সংস্থা সেই সংস্থার মাস্টার প্ল্যান অনুযায়ী তার নিজ নিজ কার্যক্রম করতে বাধ্য হয়। এবং সেই কর্তৃত্বপূর্ণ সংস্থা কে হতে পারে অনেক আলোচনা হয়েছে। আমি প্রস্তাব করেছিলাম এটি হওয়া উচিত সিটি কর্পোরেশন, কারণ তারা আমার নির্বাচিত। আমি ওয়াসার এমডি আজকে আছে কালকে নাই, কিন্তু আমি আমার কাউন্সিলরের কাছে, আমার মেয়রের কাছে 5 বছর ধরে যে কোনো সময় যেতে পারবো, বলতে পারবো আমি জলজটে নিমগ্ন, আমাকে বাঁচান। এবং আমিও তার ডাকে সাড়া দেব, কারণ উনি আমার ভোটে নির্বাচিত, আমি তাকে প্রতিনিধি হিসেবে তৈরি করেছি। কিন্তু আমরা তো জানি ইকবাল হাবিব যে 37টি প্রতিষ্ঠানকে, সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এক ধরনের মানে প্রধানমন্ত্রী কিন্তু এক ধরনের নির্দেশ দিয়েছিলেন যে তারা সিটি কর্পোরেশনের সাথে থেকে যেন কাজের সুবিধার জন্য এই যে আমলাতান্ত্রিক প্রজ্ঞাপন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন মেয়রদেরকে, কাজ হচ্ছিল না। গতকাল স্থানীয় সরকার মন্ত্রী ঘোষণা করলেন যে ওয়াসার এই ড্রেনেজ ডিভিশনের লোকবল বাজেট সহ পুরোটা 2 সিটি কর্পোরেশনে দিয়ে দেওয়া হবে, এবং ওর মহাপরিকল্পনার আদলে একটি মহাপরিকল্পনা তৈরি করবেন যেখানে রাজুক যুক্ত থাকবে। রাজুক কেন যুক্ত থাকবে? আমাদের যে প্লাবন ভূমিগুলো, সেই প্লাবন ভূমিগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমাদের ধরেন পূর্ব দিকে ঢাকার চেয়েও খারাপ অবস্থা হবে, উত্তর খান দক্ষিণ খান এই মুহূর্তে কোমর পানির মধ্যে ডুবে আছে। কেন? ওই পাশে যে হাউজিং প্রকল্পগুলি হয়েছে তারা সকল খাল ভরাট করে, সব জলাশয় ভরাট করে ফেলছে। এবং এই কারণেই রাজুককে তার দায়িত্ব পালন করতে হবে জলাশয় রক্ষায়। আমাদের ভূমি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে সমস্ত খালগুলি, সমস্ত খালের একদম সিএস ম্যাপ ধরে তাকে পুনরুদ্ধার করে সেটাকে সংরক্ষণ করার। সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে হবে তার কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা করার। কেন? কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না করলে খাল পরিষ্কার করার 7 দিন পরে ওই কঠিন বর্জ্য এটা আবার ভরে যায়। জনগণ তো কোথাও না কোথাও কঠিন বর্জ্যটা ফেলতে হবে। আর সবশেষে যে কথাটা বলা দরকার, যেটা কালকেও আমরা বলেছি, জনগণ সম্পৃক্ত একটি মহাপরিকল্পনা এমন কর্মসূচি দেন যে 6 মাস পরে জনগণ কি দেখবে, 1 বছর পর কি দেখবে জনগণ যেন জানতে পারে, তখন জনগণ যুক্ত হবে। আর 1 বছরের মধ্যে এই যুক্ত অগ্রাধিকার ভিত্তিক রাজনৈতিক কঠোর সদিচ্ছা নিয়ে যদি কার্যক্রম হয়, আগামী বছর জলজট এরকম থাকবে না। কাজ করবেন না আর মুখের কথায় চিৎকার করে অঙ্গীকার করলে জলজট যাবে না। হাঁটু পানিতে দাঁড়িয়েও যদি আপনি অঙ্গীকার করে বলেন আগামী বছর 50% কমবে, তাতে জল আপনার কথা শুনবে না। জি, আমি যদি আপনাকে একটু জানতে চাই যে এই যে আপনি তো প্রশাসনে ছিলেন, আমি বারবার এই কথাটি বলছি, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তাগিদ দিলেন, এই 37টি প্রতিষ্ঠানকে নির্দেশ দিলেন, প্রজ্ঞাপন জারি করলেন, তারপরে কিন্তু এখন এই যে ইকবাল হাবিব যেটা বললেন সমন্বয়টা কিন্তু এখনো না হয়নি। হ্যাঁ, কারণ কিভাবে এটা হবে? কারণ ওই ইকবালের কথার মধ্যেই আছে 37টি প্রতিষ্ঠান আলাদা 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 ভাবে আছেন, কেমন কেউ কার কথা বলছে না, আমি কি করব মহাপরিকল্পনা। এখানে যদি ওই 37টি প্রতিষ্ঠানের জন্য বস যদি থাকতো একজন, 37টি প্রতিষ্ঠানের 37টা বস, তাহলেই তো আপনার গন্ডগোল লাগবে। কারণ আমি আমার প্রতিষ্ঠান যেটা আর কি মনে করেন ওয়াসা, আমি বা উনি রাজুক বা আরেকজন সিটি কর্পোরেশন, আমরা আমাদের যার যার প্রতিষ্ঠানের ধারা মোতাবেক চলবো, প্ল্যান প্রোগ্রাম মোতাবেক চলবো, এবং আমার বস যা বলবে বা আমার কর্পোরেশন যা বলবে, আমার প্রতিষ্ঠান যা বলবে, এর বাইরে আমি যাব না। সমন্বয় করার কথা আমার কোনো দরকার নেই। আমাকে বরাদ্দ দেওয়া হয়েছে
500 কোটি টাকা এই প্রজেক্টের জন্য করতে হবে বা কয়েকটি প্রজেক্টের জন্য, ওই 500 কোটি টাকা কাজ আমি করে দিলেই হলো, তাতে মাশাআল্লাহ আমারও তো আল্লাহর রহমতে কিছু হবে, সাশ্রয় হবে। আবার এই কথাগুলোর মধ্যে থেকে একটা কথা কিন্তু সুস্পষ্ট, বা কালকে যদি এটা হয়ে থাকে আমি তো খুবই আনন্দিত বোধ করছি, এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীদের যারা গিয়ে সব মাথা একত্র করে এই কাজটা অনেক আগে করা উচিত ছিল। ধন্যবাদ জানাই এই জন্যে যে তারা এখন আস্তে আস্তে অনুভব করছেন যে জিনিসটা ওই সিটি গভর্নমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। সিটি গভর্নমেন্ট ইজ দি অনলি সলিউশন ফর মেগা সিটিজ লাইক বাংলাদেশ, লাইক ঢাকা। আমরা তো আর এখন তো না, আপনার মানে মেট্রোপলিটন আর মুক্তমুখলা বলে লাভ নেই, আমরা মেগা সিটি হয়ে গেছি। এখানে কত 1.25 কোটি? জি স্যার, 1.25 কোটি। 1.25 কোটি। ও তো নগরবিদ, প্রখ্যাত নগরবিদ, ওর কাছে পরিসংখ্যান যেটা সেটাই 1.25 কোটি। অর্থাৎ ওই যারা বাড়িধারা এবং ধানমন্ডি গুলশানে আছেন তাদের থেকে শুরু করে গাছতলায় যে লোকটি আছে তাকে শুদ্ধ গনে, সকলেই তো এই শহরের উপরে এই যে চেষ্টা তো হয়েছে যে একটি সংস্থার অধীনে 37টি প্রতিষ্ঠানকে নিয়ে সমন্বয় করে কাজ করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে কিন্তু রেজাল্ট আমরা পেলাম না। এর কারণ এরপরে তো কিছু আইনগত বিষয়াদি আছে। কালকে যদি এরকম একটা নীতিগত সিদ্ধান্ত হয়, আমি বলছি নীতিগত, এটা তো নীতিগতই তো বটে, এটা তো একটা মিটিং, সময় লাগবে মিটিং। হ্যাঁ, এই সিদ্ধান্তের পরে এটাকে প্রসেস করতে হবে, করে একেবারে চূড়ান্ত পর্যায়ে ক্যাবিনেট পর্যায়ে গিয়ে প্রয়োজন বোধ না, এটা প্রয়োজন পড়বেই, হয়তো সংসদে যাবে, আইন কানুন করতে হলে পরে সংসদে যাবে, গিয়ে এটা চূড়ান্ত রূপ নেবে। আমি ধরে নিলাম যে তার জন্যে আমি খুব যুক্তিসঙ্গতভাবে বলবো যে আমরা আরো 1 বছর 1.5 বছর অপেক্ষা করতে রাজি আছি। এই 1.5 বছরের মধ্যে আপনারা আপনাদের এই সমস্ত কাজকর্মগুলো, আইন কানুনগুলো এগুলো করে ফেলুন। কিন্তু এখন যেটা হয়েছে, আমি যদি এবার একটু আবার যাই ইকবাল হাবিবের কাছে, যে বলা হচ্ছে যে বিভিন্ন এই যে মেট্রো রেল, ফ্লাইওভার এর কাজ চলতেছে, উন্নয়নের কাজ চলতেছে, এবং এইটা দীর্ঘমেয়াদী অনেক বছর ধরে এই কাজগুলো চলছে, এবং দীর্ঘমেয়াদী এই ধরনের উন্নয়ন কাজের কারণে মানুষের দুর্ভোগও দীর্ঘ হচ্ছে। আপনি যদি দেখেন মগবাজার, এগুলো তো সব আপনার জানা আছে। তো এই দুর্ভোগটা কিভাবে লাঘব করা যেত? আমি আপনার আগের প্রশ্নটা যেটা স্যারকে বারবার করছিলেন, আমি একটু উত্তরটা দেই। জি প্লিজ। আপনি যদি দায়িত্বটা না নেন, আপনাকে যদি আমি প্রধানমন্ত্রী হিসেবে সমন্বয়কের দায়িত্ব দিলাম, মন্ত্রীর পর্যামর্যাদা দিলাম, কিন্তু আপনি দায়িত্বটা নিতে অস্বীকার করলেন কাগজে কলমে, বাস্তবে আপনি বলেন এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব ওয়াসা করছে না, তাহলে কিন্তু কাজটা হবে না। হবে সমন্বয়টা হবে নিশ্চয়ই না। গতকাল ওই ধারাটা পরিবর্তিত হয়েছে, যদিও 2 মেয়র এখন বলছেন যে আগে ড্রেনেজ টেনেজ সব রেডি টেডি করে তারপর আমার দিও, আমাকে বিকলাঙ্গ সন্তান কিন্তু দিও না। আমরা গতকাল তাদেরকে বুঝিয়েছি এটা বিকলাঙ্গ না, আপনি পুরোটা নেন, এই কর্তৃত্বটা নেন। এবং গতকাল আলোচনা হয়েছে, আপনি যে কথা প্রসঙ্গটা এখন দ্বিতীয়বার আমাকে করলেন, এটা তো মৃত সন্তান না, এটা জীবিত সন্তান, এটা জীবিত সন্তান। এবং এই দায় আপনাকে না নিলে দোষ কিন্তু আপনার ঘরে বর্তাবেই, জনগণ আপনাকে ছাড়বে না, এটা বলা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে কালকের আলোচনায় আরো দাঁড়িয়েছে যে এই যে উন্নয়নমূলক কার্যক্রম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ক্যান্টনমেন্ট সহ গলফ ক্লাব সহ পুরো অঞ্চলের পানি, ওইদিকে একটা বড় খাল ছিল, আপনার নজর এড়িয়ে যাবে হয়তো, এই এয়ারপোর্ট রোড ধরে হাতের বাঁ দিকে টানা একটা খাল ছিল একদম নিকুঞ্জ পর্যন্ত, পুরো খালটা ভরাট করা হচ্ছে জনগণের চোখের সামনে, কেউ কিছু বলছে না। পাশ দিয়ে গেলে কিছুটা এখন কিন্তু মাটি দিয়ে ভরাট করছে এলিভেটেড এক্সপ্রেসের লোকজন, এবং এর ফলে ওই অঞ্চল হাঁটু পানিতে ডুবে যাবে আগামী বর্ষায়, এখনের চেয়েও খারাপ অবস্থা হবে। অতএব এগুলো আলোচিত হয়েছে এবং বলা হয়েছে, যার জন্য বলছিলাম গতকাল আমরা প্রস্তাব করেছি, আলোচনা করেছি যে মাস্টার প্ল্যান শুধু ড্রেনেজের হবে না, এই ড্রেনেজের মাস্টার প্ল্যানের সাথে যত উন্নয়ন প্রকল্প চলছে, রাজুকের যত দায়িত্ব রয়েছে, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা যত, সবগুলো ইন্টিগ্রেট করেন, সকলের এন্ডোর্সমেন্ট নেন, এবং মন্ত্রী পর্যায়ে এই তত্ত্বাবধানের মধ্যে দিয়ে এই কর্তৃত্ব অন্তত দেওয়া হোক যে ওনারা এই মাস্টার প্ল্যান যে ভায়োলেট করবে, যে দায়িত্ব অবহেলা করবে, তাকে দায়বদ্ধভাবে কোনো না কোনো শাস্তির ব্যাপারে নিশ্চিত করতে হবে। মাননীয় মন্ত্রীরা এগ্রি করেছেন, তারা বিষয়গুলো বুঝেছেন, এবং এই উন্নয়ন কর্মকাণ্ডগুলিকে সমন্বয় করার জন্য, ড্রেনেজ ব্যবস্থাকে সমন্বয় করার জন্য মেয়রদেরকে নির্দেশ করেছেন বা অনুরোধ করেছেন। আমি যেটা বুঝি, এতদিন পরে টনক
নড়েছে তা না, এটা দীর্ঘদিন আলোচিত। স্যার যারা বলতে সিটি গভর্নমেন্ট নিয়ে আমরা অনেক আলোচনা করি, আপনার এখানে অনেক আলোচনা করেছি, তোফায়েল স্যার সহ আলোচনা করেছি। সরকার হয়তো সরাসরি সিটি গভর্নমেন্ট না দিলেও মাননীয় প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে এই মেয়রদেরকে শক্তিশালী করার চেষ্টা করছেন বা করেছেন। কিন্তু গত 2 বছর ধরে তারা নির্বাচিত হওয়ার পরে দায়িত্বটা কিন্তু তারা নিচ্ছিলেন না। যদিও চিটাগাংয়ের এক্সাম্পল দিয়ে শেষ করব, চিটাগাংয়ে অবস্থা আরও খারাপ। এই দায়িত্বর কথা উনি নির্বাচনের আগে থেকে বলেছেন, কিন্তু গত 2 বছরে এই ওনাদের একটা মহাপরিকল্পনা করা আছে ওয়াসা কর্তৃক। গত 2 বছর ধরে ওই মহাপরিকল্পনার এক বিন্দুকে উনি করেছেন। বরং গত 15 দিন আগে একটা স্লুইস গেট ছিল মহেশ খালে, যে স্লুইস গেট দিয়ে সাগরের পানি জোয়ারের সময় যেন না আসতে পারে। যেহেতু ওখানে জলাবদ্ধতা হয়ে গেল চাঁদগাঁ এবং ওই আগ্রাবাদ এলাকায়, মানুষের চাপে ওটা ভেঙে দিলেন। কিন্তু ওটা উদ্বোধন হয়েছে মাত্র 1 বছর আগে। এখন এই যে ভেঙে দেওয়া, এটা যে সলিউশন না, এটা উনিও কিন্তু জানেন। কারণ আমি ওনার একটা টক শোতে ওনার সাথে কথা বলেছি, উনি পরিষ্কার দেখলাম স্বচ্ছ ধারণা আছে কি করতে হবে। কারণ দীর্ঘদিন ধরে উনি গত 2 বছরের মেয়রের কথা বলছি আলোচনা করেছেন। কিন্তু এই যে কর্ম উদ্যোগটা নেয়া, এই যে সমন্বয়কের ভূমিকা নেয়া, এই যে কর্তৃত্বটা নেয়া, এই দায়িত্বটা ওনারা নিচ্ছিলেন না। আমার বিশ্বাস, পুরনো কথা না বলি, এখন তারা ঘুরে দাঁড়ানো শুরু করেছেন। উত্তরের মেয়র শুরু করেছেন, দক্ষিণের মেয়র শুরু করেছেন, চিটাগাংয়ের মেয়রের কথাবার্তা শুনে মনে হলো উনিও শুরু করেছেন। তবে গতকালের মিটিংয়ের ফলে স্যার যেটা বলেন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটি যদি আগামী 2-3 মাসের মধ্যে মন্ত্রীরা করে ফেলতে পারেন, কারণ প্রধানমন্ত্রীর নট আছে বোঝা যায়, তাহলে আমি মনে করি হয়তো আগামী বর্ষায় আমরা এই প্রকোপের মধ্যে পড়বো না। প্রকল্পটার ব্যাপারে একটা কথা বলে রাখি, অনেকে আপনাদেরকে ভ্রান্ত ধারণা দেয়, বিশেষ করে ওয়াসার এমডি সহ অন্যান্যরা, ভারী বর্ষণ হয়েছে। আসলে এগুলি বলে মাঝারি বর্ষণ। 50-55 মিলিমিটার ভারী বর্ষণ নয়। আমরা যদি এই বর্ষণীয় অবস্থা হয়, ভারী বর্ষণ হতে পারে। জলবায়ু বৈশ্বিক উষ্ণতা হচ্ছে, আমরা 100 দেখেছি, হতে পারে। তখন কিন্তু আমরা বিপর্যস্ত অবস্থা পড়েছি। 3-4 দিন 5 দিনের জন্য নগরী অচল হয়ে যাবে। এই হওয়ার আগেই আমাদেরকে সবাই মিলে এক ধরনের অভিযান, এক ধরনের আন্দোলনের মধ্যে চলে যেতে হবে। আমি মনে করি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। জি, আমরা শেষ পর্যায়ে আমি একটা এই প্রসঙ্গেই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করি ইনশাল্লাহ খুব শিগগিরই পেপার ওয়ার্ক ইত্যাদি করে এটা যাবে, মন্ত্রিসভায় যাবে, সংসদ যাবে, সব হবে এবং কাজকর্ম সব শুরু হবে। কিন্তু এখন যে 2.25 কোটি জনসংখ্যা, এটা আগামী 10 বছর পর, 20 বছর পর কত হবে, তখন আপনার যত পরিকল্পনাই করুন না কেন, যত কিছুই করুন না, এটা কি টিকবে? কারণ এখন তো আপনি করতেছেন কতদিনের কথা চিন্তা। কারণ আফটার অল এই সিটির, এই যে মেগা সিটিটা, এর যে আয়তন, এটা তো আপনি বাড়ছে না। এটা কতই বাড়াবেন? আপনি পূর্বাঞ্চল সিটির মধ্যে আরো 10টা-5টা সিটি করতে পারেন। এইটাকে আপনি যতক্ষণ পর্যন্ত ডিকনসেন্ট্রেট না করেছেন এবং ডিসেন্ট্রালাইজ অফ অ্যাডমিনিস্ট্রেশন এভরিথিং না করেছেন, ডিকনসেন্ট্রেট মানে আপনার একই জায়গার মধ্যে সব হয়ে আছে, সব হয় না। তো এখান থেকে আপনি কিছু, আপনাকে স্যাটেলাইট শহর কিছু, এই বেশি না, 30-40 লক্ষ লোকের শহর বা 50 লক্ষ লোকের শহর আপনি ঢাকার আশেপাশে। কিন্তু ঢাকা ছাড়াও ঢাকার আশেপাশে যে মানে যে শহরগুলো হলো, উত্তরের কথা যদি বলি, কই উত্তরে কি হয়েছে? না, উত্তরা বলুন, উত্তরা বলুন, পূর্বাঞ্চল বলুন, এগুলো তো ঢাকার ভেতরেই। এগুলা তো সবাই খুব আনন্দের সঙ্গে যাচ্ছেন থাকছেন। নো, আমি বলছি আরো দূরে নিয়ে যেতে হবে। আপনি 30-40 মাইল দূরে গিয়ে আপনি অন্তত একটা রিং করুন যে 10টা সিটি আমি করব এই 40-50 লাখ টাকা। আচ্ছা, তাহলে হবেটা কি? আমি শেষ করে দিই। ওখান থেকে আপনি কমিউট সিস্টেম করেন, যাতায়াতের ব্যবস্থাটা করেন, সব জায়গায় বড় বড় পৃথিবীর সব নিউ ইয়র্ক সিটিতে কি, নিউ ইয়র্ক সিটিতে অ্যাটলিস্ট 50% লোক বাইরে থেকে আসছে সকালবেলা, এই কমিউট করে আসছে। সেই যাতায়াত ব্যবস্থা তো অনেক সহজ তাদের। আপনার না, এটা আমাদের প্ল্যান করতে হবে। এটা একদিনে তো হবে না। আপনি এটা 20 বছর মেয়াদি করুন, আপনি 20 বছর মেয়াদি করুন, আপনি 15 বছর 10 বছর মেয়াদি প্ল্যান করুন যে আমি প্রথম 5 সালাতে আমি এই 5টা সিটি করব বা সিটি শুরু করব, 10 বছরে আমি 10টা সিটি কমপ্লিট করব, তারপরে আমি সরাতে থাকবো। সবাই এখানে যদি আমরা মতিঝিলে আর সেক্রেটারিয়েটে আর ইয়েতে যদি বসে থাকি তাহলে হবে না। জি, আমাদের শেষ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট স্বীকার করে অনুষ্ঠান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।